পদত্যাগে প্রস্তুত আওয়াল কমিশন, অপেক্ষা ঘোষণার। এবার বাধ্যতামূলক অবসরে আনসার বাহিনীর উপমহাপরিচালক জিয়াউল। জানাবো পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাব এলো কিভাবে। ফেঁসে যাচ্ছেন 10 দূতাবাসের 38 কর্মকর্তা। এবং সর্বশেষ জানাবো দেশি বিদেশি ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারকে হটিয়েছে বলছেন নানক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশি বিদেশি ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারকে হটিয়েছে বলছেন নানক। দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এক বিবৃতিতে তিনি সারা দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নানক বলেন, গত 5ই আগস্টে দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে হটানো হয়েছে। এরপর সমগ্র বাংলাদেশ নির্বিচারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে ভয় ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়। স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে কুক্ষিগত করে নৈরাজ্যবাদীরা সারা দেশে পুলিশের থানাগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ বাহিনীর সদস্যদের হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। বিবৃতিতে নানক বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দেওয়া হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি শূন্য পর্যায়ে নামিয়ে এনে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসের বিস্তার ঘটানো হয় এবং সেটাকে নৈতিক বৈধতা দেয় সন্ত্রাস ভিত্তিক রাজনৈতিক অপশক্তি। তাদের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের শিকার হয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সনাতনী ধর্মাবলম্বী জনগোষ্ঠী সহ দেশের সাধারণ মানুষ। এতে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষ প্রাণ হারায়, অগণিত মানুষ আহত হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। সহিংসতায় জড়িতদের প্রতি ক্ষোভ প্রকাশ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সভাপতির রাজনৈতিক কার্যালয় সহ সারা দেশে 10,000-এর মতো দলীয় স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার স্মৃতি বিজড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়েছে। বঙ্গবন্ধুর শেষ স্মৃতি চিহ্নটুকু মুছে ফেলা হয়েছে। পদত্যাগে প্রস্তুত আওয়াল কমিশন, অপেক্ষা ঘোষণার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করা শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে কোনো মুহূর্তে সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। দুপুর 12টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি। ইসির একাধিক সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলন থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া হবে। সার্চ কমিটির মাধ্যমে 2022 সালের 26শে ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল। সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিসুর রহমান। এই কমিশনের অধীনে একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটি বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বর্জন করে। ভোট শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। বিগত সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল। এর মধ্যে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকার পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেওয়ায় অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি ওঠে। এ নিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ইসি সূত্রে জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিজেদের অবস্থান ও করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আওয়াল কমিশন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনের সংস্কার আসছে, এটি নিশ্চিত বলে মনে করেছেন তারা। সেজন্য বেশ কয়েকদিন ধরেই তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। সিইসি সহ অন্য কমিশনাররা অফিস করলে বর্তমানে তাদের বিদায়ের প্রস্তুতি প্রাধান্য পাচ্ছে। শেষ সময় নিজেদের প্রয়োজনীয় জরুরি কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী সরিয়ে নিচ্ছেন তারা। বাধ্যতামূলক অবসরে আনসার বাহিনীর উপমহাপরিচালক জিয়াউল। পুলিশের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের পর এবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা হলেন আনসার বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক ও KM জিয়াউল আলম। পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাব এলো কিভাবে।
একজন ব্যক্তি যেন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন, এই আলোচনা এখন রাজনীতির ভেতরে বাইরে। বিগত কয়েকদিন ধরে এই আলোচনাটি এসেছে বিভিন্ন পক্ষ থেকে। প্রস্তাবকরা বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট কায়দা যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আবারও জেগে না বসে, সে কারণে এই নিয়মের মধ্যে যেতে হবে। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর থেকে বিজয়ী শক্তি, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সমাজের নানা পক্ষের বিশিষ্টজনেরা পরপর 2 মেয়াদে যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন, সেই বক্তব্যটুকু সামনে এসেছে। রাজনীতিতে পরিবারতন্ত্রকে নিরুৎসাহিত করতেই প্রস্তাবটি এলে প্রথম এসেছে কোন পক্ষ থেকে? কোন রাজনৈতিক নেতা প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন পরপর 2 মেয়াদে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না? পর্যবেক্ষণে দেখা গেছে 2022 সালে 19 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা শীর্ষক 27 দফায় এই বিষয়টি উল্লেখ করেন। 5 নম্বর দফায় বলা হয়, পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। এই রূপরেখার 4 নম্বর দফায় বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাজধানীর হোটেল ওয়েস্টিনে ভার্চুয়াল তারেক রহমান ওই রূপরেখা সংক্ষিপ্ত উপস্থাপনের পর বিস্তারিত তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ওই রূপরেখা ঘোষণা ভবিষ্যৎ শাসন কাঠামো সম্ভাব্য প্রতিশ্রুতি দিতে, বিএনপির অবস্থান তৈরিতে বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আলোচনা ঐক্যের প্রভাব ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলের প্রায় সব শীর্ষ নেতারা। ওই অনুষ্ঠানের পর বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছিলেন, আমরা মনে করি এই রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র রূপান্তরের মধ্য দিয়ে বাংলাদেশে পরিবর্তন আসবে। একই সঙ্গে রাষ্ট্রের কাছে প্রশ্ন চলে গেছে, তারা রাষ্ট্রে কি পরিবর্তন আনবে? চলমান জমিদারি চলবে নাকি জনগণের পক্ষে রূপান্তরের দিকে যাবে? রূপরেখায় তারেক রহমান উল্লেখ করেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত 19 দফা ও 2017 সালে ঘোষিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন 2023 আলোকে রূপরেখাটি প্রস্তুত করা হয়েছে। হোটেল ওয়েস্টিনে ঘোষিত খালেদা জিয়ার ভিশন 2023 মূলত বিএনপির বিস্তারিত পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রতিশ্রুতির ঘোষণাপত্র। বিএনপি চেয়ারপারসন ও তার প্রস্তাবিত 256 দফা সংবলিত রূপরেখার 5 নম্বর দফায় প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলেন। 2017 সালে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়া ভিশন 2030 উপস্থাপন করলেও তার রাজনৈতিক ঘোষণা মূলত আসে 2016 সালে 19 মার্চ বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অনুষ্ঠিত সেই সম্মেলন খালেদা জিয়া জানান, ক্ষমতা এলে তার দল জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নিরসন প্রকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রের এককেন্দ্রিক ক্ষমতা দূর করতে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, 2022 সালের 10 ডিসেম্বর নয়াপল্টনে পূর্ব নির্ধারিত সমাবেশে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণার পরিকল্পনা ছিল বিএনপির। তৎকালীন সরকার ও প্রশাসন নয়াপল্টনে সমাবেশ করতে বাধ্য হয়। 7 ডিসেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশে একদিন আগে মধ্যরাতে গ্রেপ্তার হন মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ আরো কয়েকজন সিনিয়র নেতা। নয়াপল্টনের নির্ধারিত সমাবেশটি সেদিন গোপীবাগ মাঠে করেছিল বিএনপি। পরে 19 ডিসেম্বর ওয়েস্টিনে বিএনপি ওই রূপরেখা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। বিএনপির সঙ্গে যুগপথে যুক্ত রাজনৈতিক দলগুলো তখন সম্মিলিতভাবে একটি রূপরেখা ঘোষণার জন্য আলোচনা করে। সেই আলোচনার ধারাবাহিকতায় 2023 সালের 13 জুলাই গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই রূপরেখায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আইন, বিচার ও নির্বাহী বিভাগের ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার প্রসঙ্গটি উল্লেখ করে বিএনপি। 31 দফার প্রথম 4 ও 5 নম্বর দফায় আরো উল্লেখ করা হয়, পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ বিষয়ে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না কিংবা ক্ষমতার ভারসাম্য সৃষ্টির বিষয়ে বিএনপি প্রথম প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বিএনপি সবার আগে ভবিষ্যতে যেন ফ্যাসিজম প্রতিষ্ঠা না পায় এবং জনগণের মালিকানার রাষ্ট্র প্রতিষ্ঠা পায় সেই বক্তব্য দিয়েছেন, সংগ্রামও করেছে। সুতরাং বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এটা আমাদের প্রোগ্রাম। একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা ক্ষমতার জন্য নির্বাচিত হলে এটা বাস্তবায়ন করব, বলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রসঙ্গত, বিএনপির ঘোষিত 3টি রূপরেখা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা, গণভোট প্রবর্তন ও 70 অনুচ্ছেদে সংশোধন সহ নানা বিষয়ে প্রতিশ্রুতি রয়েছে। ফেঁসে যাচ্ছেন 10 দূতাবাসের 38 কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 10 দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদককে সহায়তা করবে বলে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কয়েকটি মিশন থেকে রাষ্ট্রদূতের ফেরত আসতে বলা হয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চুক্তিভিত্তিক যারা ছিলেন তাদের সবাইকে রিকল করা হয়েছে। তাদের মধ্যে 3 জন অ্যাডমিন ক্যাডারের সাবেক কর্মকর্তা, গতকাল তাদের চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। বাকিদের আমরা 4 সপ্তাহ সময় দিয়েছিলাম, তারা সবাই চলে আসবেন। রিপ্লেসমেন্ট কিছুটা সময় লাগবে, হুট করে তো হবে না, এটা ভেবেচিন্তে দিতে হবে। অভিজ্ঞ যারা আছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 10 দেশে বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারী তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটা আজকের পত্রিকায় আমি প্রথম দেখলাম। এখানে কিছু কনফিউশন থাকতে পারে, সেগুলো আমরা দূর করব। অডিট, অবজেকশন এবং দুর্নীতি এক জিনিস নয়। একটি ছোট উদাহরণ দিই, আমি দায়িত্বে থাকাকালীন কলকাতা মিশনের একটি গাড়ি কেনা হয়। এর চেয়ে অনেক ছোট গাড়ি দিল্লিতে কম দামে কেনা গেছে। অ্যাডভান্স দেওয়া হয়েছে এজেন্টকে। এজেন্ট মানে দালাল, আসলে গাড়ির কোম্পানির এজেন্ট ওরা। অভিযোগ এসেছে যে দালালকে দেওয়া হয়েছে 4 লাখ টাকা, সেটা আদায়যোগ্য। অবজেকশনটা আমার বিরুদ্ধে, এটা আমি কেন দিলাম, আমার কাছ থেকে নাকি এ টাকা আদায়যোগ্য হবে। মিশন অডিটের ডিজিকে বললাম, গাড়ি কিনতে হলে বুকিং দিতে হয়, সেজন্য আগাম কিছু টাকা দিতে হয়। অডিট, অবজেকশন অনেক সময় এরকম হয়। সেগুলোকে দুর্নীতি হিসেবে দেখা হচ্ছে কিনা দেখতে হবে, কারণ অভিযোগের ধরন দেখে মনে হচ্ছে এগুলো অনেকগুলো অডিট অবজেকশনের ফলাফল। অডিট, অবজেকশন আর দুর্নীতি এক জিনিস নয়। আমরা দেখব। দুদককে সহযোগিতা করার বিষয়ে তিনি বলেন, সহযোগিতা অবশ্যই করব। আমরা তো চাই না কোনো দুর্নীতি হোক, কাজে যেটুকু সহযোগিতা চাইবে আমরা করব। দেখতে হবে দুর্নীতি হয়েছে কিনা, সেটা দেখে সেভাবে সহযোগিতা করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।